হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে তাপগতিবিদ্যা চ্যাপ্টারের 14 নম্বর পার্টেতে কার্নো সাইকেল এর যে লাস্ট একটা পার্ট বাকি আছে, কার্নো হিমায়ক বা কার্নো রেফ্রিজারেটর, এই সম্পর্কে ডিটেলস আলোচনা করব এবং সবথেকে সহজভাবে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব। এবং এই চ্যাপ্টারের শেষে এখান থেকে বিশেষ কার্নো সাইকেল থেকে কেমন নিউমেরিক্যাল প্রবলেম আসে, কেমন ফিগার থেকে পিভি চক্র থেকে অঙ্ক আসে, সেগুলো সবই আজকে আলোচনা করব। তার মানে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথায় স্কিপ করবে না। যদি নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো তোমরা হেডিং কার্নো হিমায়ক, এর আগে আমি বলছিলাম কি কার্নো হিট ইঞ্জিন বলে বা কার্নো তাপ ইঞ্জিন, এটা আলোচনা করেছিলাম। সেখানে দেখে নাও পিভি চক্রটা কেমন ছিল। তো আমি বলতে পারি, তুমি যদি এই ভিডিওর আগে 13 নম্বর পার্টটা না দেখে থাকো, অবশ্যই 13 নম্বর পার্টটা দেখবে, কারণ 13 নম্বর এবং 14 নম্বর পার্ট দুটো মিলিয়ে কার্নো সাইকেলটা টোটাল এক্সপ্লেন করা হয়েছে। কারণ 13 নম্বর পার্টে কার্নো হিট ইঞ্জিনটা কী, সেটা কীভাবে কাজ করে, তার এফিসিয়েন্সি কীভাবে নির্ণয় করতে হয়, টোটাল ডিটেলসটা আলোচনা করেছি। তাছাড়া তোমরা যদি এই চ্যাপ্টারের কোনো একটা পার্ট মিসিং থাকে, না দেখে থাকো, তুমি এই ভিডিও ডেসক্রিপশনে যাও, সেখানে দেখো প্রত্যেকটা পার্টের লিঙ্ক দেওয়া আছে। ওকে, পার্ট বাই পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এইভাবে পুরো লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। তাহলে আমরা হিট ইঞ্জিনের ক্ষেত্রে দেখি কার্নো সাইকেল হিট ইঞ্জিনটা কী ছিল। এইটা ছিল পিভি চক্র, এটা পি, এটা ছিল ভি। ওকে, তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা আমরা ডি বলেছিলাম। এবং এইভাবে হিট ইঞ্জিনটা কাজ করেছিল, এইভাবে যাচ্ছিল। এখানে Q1 পরিমাণ তাপ গ্রহণ হয়েছিল, এখান থেকে Q2 পরিমাণ তাপ বর্জন হয়েছিল। তাহলে এটাকে বলা হয় কি কার্নো হিট ইঞ্জিন। ওকে, কার্নো তাপ ইঞ্জিন। এখান থেকে আমরা পেয়েছিলাম সমীকরণগুলো, সেটা কি ভিবি বাই ভিএ ইকুয়াল টু ভিবি বাই ভিএ, দেখে নাও এটা পেয়েছিলাম কি ভিসি বাই ভিডি। ওকে, ভিসি বাই ভিডি, এটা আমরা আগের ক্লাসে ক্যালকুলেট করেছিলাম এফিসিয়েন্সি বের করার সময়। এইটা এখনও লাগবে, এখান থেকে আমরা বের করেছিলাম আয়তনগুলো। এবং এফিসিয়েন্সি কী পেয়েছিলাম দেখে নাও, এফিসিয়েন্সি এটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। ওকে, এটা আমরা তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা এগুলো ক্যালকুলেট করেছিলাম। এবারে আমরা কিভাবে একটা কার্নো ইঞ্জিনকে হিট ইঞ্জিনে কনভার্ট করতে পারি, কীভাবে হিমায়ক হিসাবে ব্যবহার করতে পারি, সেটা আলোচনা করব। অর্থাৎ আমি হিট ইঞ্জিনে কীভাবে ব্যবহার করতে পারি সেটা আমি আলোচনা করে দিয়েছিলাম। এবার এই কার্নো সাইকেলকে কী করে আমরা হিমায়ক বা রেফ্রিজারেটর হিসাবে ব্যবহার করব, সেইটা আজকে এক্সপ্লেন করবো। দেখে নাও, আমি বলে জানি কার্নো সাইকেল হচ্ছে কি প্রত্যাবর্তক। ওকে, রিভার্সিবল প্রসেস, অর্থাৎ এটা প্রত্যাবর্তক হয়। তা যদি প্রত্যাবর্তক হয়, তাহলে এই সাইকেলটা যদি আমি উল্টো ঘুরিয়ে দিই, অর্থাৎ এখানে যেইভাবে গিয়ে এই দেখো ক্লকওয়াইজ, ওকে ক্লকওয়াইজ ঘুরেছে এটা, তাই না, ক্লকওয়াইজ চক্রটা আছে। এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে প্রক্রিয়াটা, মানে কার্নো সাইকেলের হিট ইঞ্জিন হতে গেলে যেই প্রক্রিয়াতে যেই প্রসেসে হয়, সেই প্রসেসটাকে যদি আমি উল্টো ঘুরিয়ে দিই, অর্থাৎ আমি যদি পিভি সাইকেলটাকে বা পিভি লেখচিত্র যেটা আছে, এটা পি, এটা ভি ধরলাম, ওকে এটা, তাহলে এটা এ বি সি ডি, এইটাকে যদি আমরা উল্টো ঘুরিয়ে দিই, দেখো না এটা কীভাবে গেছে, এইভাবে গেছে, তাই না। এটাকে যদি আমরা উল্টো ঘুরিয়ে দিই, অর্থাৎ এটা যদি আমি এইভাবে করে দিই, তাহলে কী হবে দেখো না, যেখানে উচ্চ তাপ, দেখে নাও যেখানে হয়েছিল কি, তাহলে আমি এর আগেও আলোচনা করেছিলাম, হিমায়ক বা রেফ্রিজারেটর আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে এটা হচ্ছে তাপ ইঞ্জিনের উল্টো, অপোজিট। তাপ ইঞ্জিন যেভাবে কাজ করে তার উল্টোটা হচ্ছে কি হিমায়ক। তার মানে তাপ ইঞ্জিনের কাজ কী ছিল, তাপ ইঞ্জিন হচ্ছে দুটো তাপ আধারের মধ্যে কাজ করে। ছবিটা আমি একবার রেখে দিচ্ছি, দেখে নাও। প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করব ডিপলিভাবে বোঝানো এবং ইজিলিভাবে, কোনো জিনিসটা টাফ নয়, খুব সহজ আছে। আমরা এক্সপ্লেন বেশি করি না বলে বুঝতে পারি না, তো আমি চেষ্টা করব সবথেকে সহজ করে প্রত্যেকটা বিষয়কে পুরো এক্সপ্লেন করে সহজ করে বুঝিয়ে দেওয়ার। দেখে নাও, তাহলে আমরা একটা জানি একটা হিট ইঞ্জিন কীভাবে কাজ করে, একটা তাপ আধার থাকে T1 T2 আর হচ্ছে ইঞ্জিন, দেখে নাও। তাহলে এখান থেকে Q1 তাপ নেবে, Q2 তাপ বর্জন করবে আর W পরিমাণ কিন্তু কাজ করবে। আর একটা রেফ্রিজারেটর বা হিমায়ক কী করে, হিমায়ক ঠিক এর উল্টো কাজটা করে, হিমায়ক ঠিক এর অপোজিট কাজটাই করে। এটা T1, এটা T2, এইভাবে। এখান থেকে হিমায়ক কী করে, এর উপরে বাহ্যিক বাইরে থেকে কৃতকার্য করায়, W কৃতকার্য করায়। তার ফলে এখান থেকে কী করবে, সে Q2 পরিমাণ নিম্ন উষ্ণতা বিশিষ্ট থেকে সে তাপ আধার থেকে
Q2 পরিমাণ তাপ গ্রহণ করে উচ্চ উষ্ণতা বিশিষ্ট তাপ আধারে Q1 পরিমাণ তাপ বর্জন করবে। তাহলে এইভাবে দেখানো ঠিক এর অপোজিটটা কাজ করেছে হিমায়ক। তাহলে একটা কার্নো সাইকেলকে বা কার্নো ইঞ্জিনকে হিমায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে যদি তার প্রসেসটাকে উল্টে দেওয়া হয়। কারণ কি কার্নো সাইকেল হচ্ছে কি রিভার্সিবল প্রসেস, এটা হচ্ছে প্রত্যাবর্তক প্রক্রিয়া, এটা প্রত্যাবর্তক ইঞ্জিন, অর্থাৎ একে যদি উল্টো দিয়ে ঘোরানো হয় দেখে নাও, তাহলে আমরা কি পেয়েছিলাম এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, এইভাবে যদি সাইকেলটা ঘোরাই তাহলে এটা উচ্চ উষ্ণতা থেকে Q1 তাপ গ্রহণ করবে আর নিম্ন উষ্ণতায় Q2 তাপ বর্জন করবে। কিন্তু এই সাইকেলটা যদি আমি ঘুরিয়ে দিই, অর্থাৎ এটা ক্লকওয়াইজ না করে, দেখুন এটা ছিল কি ক্লকওয়াইজ, এটাকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ করে দিই, ওকে অ্যান্টি ক্লকওয়াইজ করে দিই, তাহলে কী করবে যে এখানে যে Q2 পরিমাণ তাপ বর্জন করেছিল এখানে ঠিক এক কাজ করবে কি Q2 পরিমাণ তাপ গ্রহণ করবে। তাহলে এর অপোজিটটা করে দেবে। যেখানে এইভাবে দেখানো, এইভাবে করলে যেই কাজ করবে তার অপোজিটটা বিপরীত, মানে বিপরীত মানে কি সবটাই উল্টো ঘটবে। যা মানে মানে একদিক দিয়ে ক্লকওয়াইজ গেলে যেইভাবে প্রক্রিয়া ঘটেছিল, যেই জায়গায় তাপ গ্রহণ করেছিল সেখানে তাপ বর্জন করবে, আর যেখানে তাপ বর্জন করেছিল সেখান থেকে তাপ গ্রহণ করবে, এইটা হচ্ছে কাজ। ভালো করে বুঝে নাও। সাইক্লিক বা ক্লকওয়াইজ প্রক্রিয়ায় যেখান থেকে তাপ গ্রহণ করেছিল আর যেখান থেকে তাপ বর্জন করেছিল, অ্যান্টি ক্লকওয়াইজ প্রক্রিয়ায় তার বিপরীতটা হবে, অর্থাৎ এই বিপরীত প্রক্রিয়া নিলে বিপরীত কাজটা হবে। তাহলে এখানে কি দেখানো Q2 তাপ বর্জন করেছিল, এখানে Q2 তাপ গ্রহণ করবে। তাহলে এটা কী হবে, তাহলে Q1 গ্রহণ করেছিল, তাহলে এখানে কী করবে Q1 পরিমাণ তাপ বর্জন করবে। তখন এটা হয়ে যাবে কি একটা আদর্শ হিমায়ক। তাহলে একটা আদর্শ হিট ইঞ্জিনকে একটা আদর্শ হিমায়কে রূপান্তর করা যেতে পারে, কারণ কি এটা প্রত্যাবর্তক প্রক্রিয়া। কার্নো ইঞ্জিন হচ্ছে কি একটা আইডিয়াল কনসেপ্ট, এটা একটা প্রত্যাবর্তক ইঞ্জিন বলা হয়েছে। তাহলে প্রত্যাবর্তক ইঞ্জিন হলে যদি পিভি যে সাইকেল পেয়ে যায়, পিভি যে চক্র পেয়েছিলাম সেই চক্রতে যেই দিকে চক্রটা ঘুরেছিল দেখে নাও এ বি সি ডি ক্লকওয়াইজ, তো এইটাকে যদি আমরা উল্টো দিকে ঘুরিয়ে দিই, অর্থাৎ আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিই, তখন এটা কী হয়ে যাবে একটা আদর্শ হিমায়ক হয়ে যাবে, যেটা করবে কি নিম্ন তাপ আধার থেকে তাপ গ্রহণ করবে এবং উচ্চ তাপ আধারে তাপ বর্জন করবে। তাহলে এটাই হচ্ছে কি একটা হিমায়কের কাজ। হিমায়ক কী করে, শীতল জায়গাটা আরও শীতল হয়, আরও ঠান্ডা হয়, আর গরম জায়গাটা আরও উত্তপ্ত হয়। অর্থাৎ ঠান্ডা যে নিম্ন উষ্ণতা বলতে কী বোঝায়, ঠান্ডা জায়গা থেকে তাপ গ্রহণ করবে, গ্রহণ করে যেটা উত্তপ্ত জায়গায় সেখানে তাপ বর্জন করে দেবে। তাহলে এটাকে বলা হয় কি রেফ্রিজারেটর। ওকে, তাহলে আমরা কার্নো ইঞ্জিনকে একটা হিমায়ক হিসাবে বা একটা আদর্শ রেফ্রিজারেটর হিসাবে ব্যবহার করতে পারবো। এবং তাহলে যদি ব্যবহার করা যায় তাহলে সেখানে আমরা এর হিমায়ক ক্রিয়া গুণাঙ্ক কী হবে সেটাও ক্যালকুলেট করব। এখানে আরেকটা বিষয় দেখে নাও, এটা কেন করা যাবে দেখে নাও। কারণ কি এখানে এটা কোশ্চেন হতে পারে যে কীভাবে আমরা একটা হিট ইঞ্জিনকে একটা হিমায়কে বা রেফ্রিজারেটর কনভার্ট করতে পারি। সেটা করা যাবে এই জন্য, যদি কোনো ইঞ্জিন ভালো করে বুঝে নাও, যদি কোনো ইঞ্জিন প্রত্যাবর্তক হয় বা কোনো ইঞ্জিনের প্রক্রিয়া যদি প্রত্যাবর্তক বা রিভার্সিবল হয়, তাহলে সেই ইঞ্জিনকে হিট ইঞ্জিনে কনভার্ট করা যেতে পারে এবং সেই ইঞ্জিনকে বিপরীত দিকে মানে যেই প্রক্রিয়ায় কোনো ইঞ্জিনকে তাপ ইঞ্জিনে রূপান্তরিত করা হয়, ঠিক তার বিপরীত প্রক্রিয়া যদি প্রয়োগ করা হয় সেই তাপ ইঞ্জিনকে আবার রেফ্রিজারেটরে বা হিমায়কে ব্যবহার করা যাবে বা হিমায়ক রূপে রূপান্তর করা যাবে। কারণ কি, কারণ ইঞ্জিনটা হচ্ছে কি প্রত্যাবর্তক ইঞ্জিন, আর কার্নো তাপ ইঞ্জিনকে আমরা কার্নো হিমায়ক হিসেবে ব্যবহার করতে পারবো। কারণ কি কার্নো ইঞ্জিন হচ্ছে কি রিভার্সিবল বা প্রত্যাবর্তক প্রক্রিয়া ফলো করে। তাই কার্নো ইঞ্জিনের যেই প্রক্রিয়ায় কার্নো হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন তৈরি করতে পারি, সেই প্রক্রিয়াটা জাস্ট উল্টে যদি দিই, তার বিপরীত দিকে যদি ঘটাই, তাহলে ওই কার্নো ইঞ্জিনটা কার্নো রেফ্রিজারেটর বা হিমায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবার কারণ কি কার্নো ইঞ্জিন হচ্ছে কি প্রত্যাবর্তক, কিন্তু এটা হচ্ছে একটা আদর্শ কনসেপ্ট। বাস্তবে আমরা জানি, এর আগেও আলোচনা করেছিলাম, বাস্তবে প্রত্যাবর্তক ইঞ্জিনের কোনো অস্তিত্ব নেই, এরকম করা যাবে না। তাহলে এটা কখনো পসিবল নয় বা সম্ভব নয়। বাস্তবে যে সমস্ত ইঞ্জিন দেখতে পাই সেগুলো সবই অপ্রত্যাবর্তক, কোনোটাই প্রত্যাবর্তক নয়। যেহেতু প্রত্যাবর্তক নয়, তাহলে কখনোই কোনো হিট ইঞ্জিনকে হিমায়ক হিসেবে ব্যবহার করা যাবে না বা হিমায়কে রূপান্তর করা যাবে না, বা কোনো হিমায়ককে আবার হিট ইঞ্জিনেও রূপান্তর করা যাবে না। তাহলে এটা ব্যাপারটা পুরো ক্লিয়ার করে নাও যে কার্নো ইঞ্জিন বা কার্নো সাইকেলটা একটা হচ্ছে কি একটা আদর্শ কনসেপ্ট, একটা আইডিয়াল কনসেপ্ট। ওকে, একটা আইডিয়াল কনসেপ্ট হলে সেখানে যে হিট ইঞ্জিন তৈরি করে যেই প্রক্রিয়ায় হিট ইঞ্জিন করব, তার প্রক্রিয়াটা উল্টো করে আমরা সেটাকে হিমায়কে রূপান্তর করতে পারি। কারণ কি কার্নো সাইকেল বা কার্নো ইঞ্জিন হচ্ছে কি প্রত্যাবর্তক, কিন্তু এইটা বাস্তবে কোনো অস্তিত্ব নেই।
বাস্তবিক যদি বলে কার্নো ইঞ্জিন হিট ইঞ্জিনকে কার্নো হিমায়কে রূপান্তর করা যেতে পারে, উত্তর হবে অবশ্যই হ্যাঁ। কারণ হচ্ছে কি কার্নো ইঞ্জিন হচ্ছে কি প্রত্যাবর্তক, তাই যেই প্রক্রিয়ায় কার্নো ইঞ্জিনকে হিট ইঞ্জিন রূপান্তর করা হয় সেই প্রক্রিয়াটা বিপরীত দিকে যদি ঘটানো যায় তো সেই তাপীয় ইঞ্জিন বা হিট ইঞ্জিনটা হিমায়ক বা রেফ্রিজারেটরে রূপান্তরিত হয়ে যাবে। কারণ কি কার্নো ইঞ্জিন হচ্ছে কি প্রত্যাবর্তক এবং এটা আদর্শ ইঞ্জিন। যদি বলে বাস্তবে কি এরকম করা যাবে, বাস্তবে করা যাবে না। কারণ কি বাস্তবে কোনো ইঞ্জিনই প্রত্যাবর্তক নয় বা কোনো প্রক্রিয়ায় প্রত্যাবর্তক নয়, সবই হচ্ছে অপ্রত্যাবর্তক। তাহলে কিভাবে আমরা রূপান্তর করতে, যেহেতু অপ্রত্যাবর্তক হলে আমরা কখনই একটা হিট ইঞ্জিনকে একটা রেফ্রিজারেটরে রূপান্তর করতে পারবো না বা রেফ্রিজারেটরকে হিট ইঞ্জিনে রূপান্তর করতে পারবো না। পুরো ব্যাপারটাকে গল্প আকারে বুঝে নাও। তাহলে আদর্শ ইঞ্জিন বা আমার প্রত্যাবর্তক ইঞ্জিনের ক্ষেত্রে রূপান্তর সম্ভব। হিট ইঞ্জিনকে রেফ্রিজারেটরকে হিট ইঞ্জিনে কনভার্ট করা যাবে। কার্নো সাইকেলের যে কার্নো ইঞ্জিনকেও করা যাবে, কারণ এটা আদর্শ কনসেপ্ট। কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। বাস্তবে যে কোনো ইঞ্জিনকে আমরা হিমায়ক হিসেবে ব্যবহার করতে পারবো না, কারণ কি এরা অপ্রত্যাবর্তক, তাই ব্যবহার করা যাবে না। ওকে, তো আসলে এই ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়েছে। এবারে আমরা কার্নো ইঞ্জিন কার্নো হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক বের করব। তাহলে এখানে দেখে নাও কিউট, তাহলে এটা অবশ্যই T1 > T2 হবে। ওকে, T1 > T2 হবে। তাহলে আমরা এখান থেকে কী করে বলবো যে একটা কার্নো তাপ ইঞ্জিনকে কীভাবে আমরা কার্নো হিমায়কে রূপান্তর করব, সেখানে বলতে হয় যে কার্নো সাইকেলের ক্ষেত্রে যে পিভি লেখচিত্র আছে, সেখানে যে লেখচিত্রটা ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ তার মুভমেন্ট আছে। যদি এই প্রক্রিয়াটাকে এই লেখচিত্রের উল্টো দিকে ঘটে তাহলে এটা কী হবে, যেখান থেকে তাপ গ্রহণ করছিল সেখানে তাপ বর্জন করবে, আর যেখানে তাপ বর্জন করছিল সেখানে তাপ গ্রহণ করবে। দেখবে এরকম একটা অ্যাপ আছে, মোবাইল দেখবে এটা অ্যাপ থাকে যেটা কাগজ ছিঁড়ছে, তাই না? এরকম কাগজ ছিঁড়ছে, কিন্তু ভিডিওতে দেখায় যেন কাগজ ছেঁড়া কাগজকে জুড়ছে। একটা দেখে নিউজ পেপারকে এরকম ধরো এরকম জুড়ছে, ছেঁড়া ছিল সেটাকে জুড়ে দিচ্ছে। তার মানে কি সেটা রিভার্সিবল, উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। মানে সেই অ্যাপটা এমন একটা কাজ যে তুমি যেই কাজটা ধরো একটা সুন্দর ঘর তৈরি করেছো সেটাকে ভেঙে দিলে, ধীরে ধীরে ভাঙছো, বা কোনো জায়গায় একটা ক্যাচরা পড়েছে ধীরে ধীরে ফেলছো, কিন্তু ওটাকে যদি ভিডিও শ্যুট করা যায়, ভিডিওটাকে এমন পুরো উল্টো দিকে ঘুরিয়ে দেবে যা তুমি সব নোংরা মোংরা তুলছো, ছেঁড়া কাগজটাকে জুড়ছো, এগুলো দেখাবে। তার মানে রিভার্সিবল। ঠিক একইভাবে এইটা হচ্ছে যদি আমি এই সাইকেলটাকে ঘুরিয়ে দিই, অর্থাৎ যেটা ছিঁড়েছিলাম সেটা জুড়ে যাবে অটোমেটিক যদি উল্টো দিকে ভিডিওটা চলে। ঠিক একইভাবে দেখবে তাহলে তাহলে এই যে প্রক্রিয়াটা যেভাবে ঘুরেছিল সেটা তার উল্টো দিকে ঘুরলে যেখানে তাপ বর্জন করছিল সেখানে তাপ গ্রহণ করবে, আর যেখানে তাপ গ্রহণ করছিল সেখানে তাপ বর্জন করবে। এইটাই হল খুবই ইজিলি। তুমি ওই বিশেষ করে এই অ্যাপে যে কনসেপ্টটা যেটা বললাম ওইটা একটু বোঝার চেষ্টা করো, খুব আশা করি খুব ইজিলি এটা বুঝতে পারবে। এটা আমরা প্রায় অনেক ভিডিও, ফানি ভিডিও বা অন্য জায়গায় দেখেছি যে একটা মানে জল থেকে পাথর তুলে নিচ্ছে, এরকম ডাইরেক্ট হাত দিচ্ছে, পাথর গোটা উঠছে, তাই না? তার মানে এটা উল্টে দিয়েছে। বা একটা নিউজ পেপার ছিল, সেই নিউজ পেপারকে ছেঁড়া নিউজটা ধীরে জুড়ছে, ধীরে এইভাবে জুড়ছে, এরকম জুড়ছে, আর সুন্দর জিনিস তৈরি করছে দেখাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ওটা ভিডিও হয়েছিল কি সে সব কিছু ভাঙছিল, দেখে না অনেক কিছু ভাঙছে, কিন্তু ভিডিওটা এমন শ্যুট করেছে সব কিছু ভাঙা জিনিসকে ধীরে গড়ে দিচ্ছে। তার মানে কি ভিডিওটা রিভার্সিবল করেছিল, জাস্ট উল্টে দিয়েছিল। তাহলে উল্টে দিলে যেটা ঘটেছে তার বিপরীতটা ঘটবে, মানে যেটা ভাঙছিল সেটা জুড়ে যাবে, যেটা ছিঁড়ে দিয়েছিল সেটা আবার জুড়ে যাবে, এইভাবে হবে। তার মানে এখান তাহলে এটাও রিভার্সিবল করবে, যেখানে তাপ গ্রহণ করছিল সেটা তাপ বর্জন করবে, আর যেটা তাপ বর্জন করছিল সেটা তাপ গ্রহণ করবে। তা যদি এই কেসটা ঘটে তখন সেটাকে বলবো কি রেফ্রিজারেটর বা হিমায়ক। তাহলে এটা যদি পিভি সাইকেলে যদি এটা পুরো উল্টো দিকে ঘটনা হয়, অর্থাৎ এখানে যেই দিকে ঘটেছিল প্রক্রিয়া ক্লকওয়াইজ ঘটেছিল, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘটিয়ে দেওয়া হয় তাহলে এর বিপরীতটা ঘটবে, আর এর বিপরীতটা ঘটলেই তখনই সেটা একটা আদর্শ হিমায়ক হয়ে যাবে। এই হিমায়কের তাহলে কৃতকার্য মানে ক্রিয়া গুণাঙ্ক কত হবে দেখে নাও, খুবই সহজে এইগুলো নির্ণয় করা যায়। তাহলে এখানে কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে আমি এখানে এটা লিখছি, দেখে না, এটা মুছে দিচ্ছি এটা। ওকে, তাহলে এটা এইভাবে ঘটছিল। ওকে, এখান থেকে Q2 পরিমাণ তাপ গ্রহণ করছে, এখানে Q1 পরিমাণ তাপ বর্জন করবে। তাহলে এটা হচ্ছে কি হিমায়কে। এখানে দেখেন, এখানে যদি আমরা করি ছবিটা আঁকি, যে ইঞ্জিনের ছবিটা আঁকি,
হচ্ছে T2, এটা হচ্ছে T1। Q2 পরিমাণ তাপ গ্রহণ করবে, Q1 পরিমাণ তাপ বর্জন করবে। এবার বাইরে থেকে কী করতে হবে, একটা এক্সট্রা ইনপুট দিতে হবে, একটা কৃতকার্য করতে হবে। তাহলে কার্নো, আমি তাহলে যদি পয়েন্ট দিই, কার্নো হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক। ওকে, ক্রিয়া গুণাঙ্ক তাহলে কী হবে, সেটাকে ই দ্বারা রিপ্রেজেন্ট করা। ই ইকুয়াল টু কি, আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট। আচ্ছা, এখানে ইনপুট কি, এখানে কি ইনপুট দেওয়া হচ্ছে, এখানে কৃতকার্যটা। তাহলে এখানে কৃতকার্যটা ইনপুট দিচ্ছি আমি, ইঞ্জিনে ইনপুট দিচ্ছি। আউটপুট কি করছে, এই বাইরে থেকে তাপ প্রয়োগ করার ফলে বা বাইরে থেকে কৃতকার্য করার ফলে এখান থেকে কী হচ্ছে, নিম্ন উষ্ণতা বিশিষ্ট তাপ আধার থেকে Q2 পরিমাণ তাপ গ্রহণ তুলে নিচ্ছে। তাহলে এখানে ইনপুট হিসাব হচ্ছে কি, এখানে তাহলে ইনপুট হচ্ছে কি কৃতকার্য, আর আউটপুট হচ্ছে যেই কাজটা করছে সেটা হচ্ছে আউটপুট। আমি একটা জিনিসকে দিলাম, একটা কোনো বাইরে থেকে যেটা প্রয়োগ করলো সেটা ইনপুট, আর তারপর সেই যে ইফেক্টটা দেখো সেটা হচ্ছে আউটপুট, তাই না? দেখে নাও, কোনো একটা বস্তু আছে, কোনো একটা জিনিস আছে, তাকে আমি একটা কোনো ধাক্কা দিলাম বা কোনো জিনিসকে অ্যাটাক করলাম, তাহলে বাইরে থেকে যেটা প্রয়োগ করালো সেটা হচ্ছে ইনপুট। ওকে, আর সে ব্যাকে যেটা করলো সেটা হচ্ছে আউটপুট। তুমি হঠাৎ করে তোমার একটা বন্ধুকে চাটি মারলে, সেও রেগে গেলে তোমাকে একটা চাটি মারছে, তুমি যেটা করলে সেটা ইনপুট, সে তার উপর সেই মানে ক্রিয়াটার উপর সে যে প্রতিক্রিয়া করেছে সেটা হচ্ছে আউটপুট। তাহলে সে যেটা করে সেইটা মানে একটা ইঞ্জিন, একটা ডিভাইসে তুমি যা অ্যাপ্লাই করছো সেইটা হচ্ছে ইনপুট, তার ইফেক্টে সেই অ্যাপ্লিকেশানটা সে নেওয়ার পর সেটাকে নিজের মধ্যে নেওয়ার পর সে কী রিয়্যাক্ট করছে সেটা হচ্ছে আউটপুট। তাহলে এখানে দেখে নাও, ইঞ্জিনে কী করেছিলাম, ডাব্লিউ দিয়েছিলাম, কৃতকার্য করেছিলাম বাইরে থেকে, তাহলে সেটা হচ্ছে ইনপুট। এর ফলে কী হলো, তার ফলে ইঞ্জিনটা কী করলো, T2 থেকে নিম্ন উষ্ণতা থেকে Q2 পরিমাণ তাপ গ্রহণ করলো। ওকে, তাহলে গ্রহণ করেছে মানে কি, তাহলে এটা আউটপুট। তাহলে যেটা কাজ করলো, যেই ইফেক্টটা দেখালো সেইটা হচ্ছে আউটপুট, আর যেটা দেওয়ার ফলে ইফেক্টটা আসলো সেটা হচ্ছে ইনপুট। ওকে, তাহলে এখানে তার আউটপুটটা হচ্ছে Q2 আউটপুট। তাহলে এখানে বলতে পারি কি Q2 বাই W। তাহলে ক্রিয়া গুণাঙ্ক, হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক হচ্ছে কি E ইকুয়াল টু Q2 বাই W। এবার W ইকুয়াল টু কী দেখে নাও, তাহলে এখানে আমি বলতে পারি এইটা এখানে এন্টার করছে, এটা এখানে এন্টার করছে Q1, এটা তাহলে বলতে পারি Q1 ইকুয়াল টু W প্লাস Q2। ভালো করে বুঝে নাও, Q2 W তবে Q1 পাচ্ছি, তার মানে এখানে Q1 ইকুয়াল W প্লাস Q2, তাহলে W ইকুয়াল টু Q1 মাইনাস Q2। তাহলে যদি এখানে বসিয়ে দিই, তাহলে বা E ইকুয়াল টু Q2 বাই Q1 মাইনাস Q2। ওকে, Q1 মাইনাস Q2। এবার দেখে নাও, নেক্সট একটা কাজ করছে, এই Q2কে নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে বা E ইকুয়াল টু 1 বাই Q1 মাইনাস Q2 বাই Q2। ওকে, এটা পেলাম। তাহলে এটা যদি আলাদা আলাদা করে আমরা ভাগ করি কী পাবো দেখে নাও, তা দেখে নাও, তাহলে পরের লাইনটা কী হবে দেখে নাও, তাহলে E ইকুয়াল টু 1 বাই, আমরা এটাকে আলাদা করে ভাঙছি, Q1 বাই Q2, Q1 বাই Q2। ওকে, মাইনাস Q2 বাই Q2 1 হয়ে গেল, এটা পেলাম দেখে না। তাহলে E ইকুয়াল টু 1 বাই Q1 বাই Q2 মাইনাস 1। তাহলে এটাকে আমি 1 নম্বর নাম দিলাম, 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আমি কি করব, একই হিট ইঞ্জিনের মতো Q1 এর মান কত, Q2 এর মান কত সেটা বের করব। কীভাবে দেখে, খুবই সহজ, কোনো আলাদা নয়, তোমরা তাপ ইঞ্জিনের ক্ষেত্রে যেভাবে দেখেছিলে সেইভাবে এটা বের করব। তো দেখে নাও কীভাবে বেরোবে এটা। তাহলে প্রথমে কি দেখে নাও, এটা আছে কি A B C D। ওকে, তাহলে এটা দেখে নাও, এখানে কি হচ্ছে Q1, যদি Q1 বের করতে যাই, Q1 কি তাপ বর্জন করছে, তার তাপ বর্জন করলে কি হবে, নেগেটিভ হবে। তাহলে বলতে পারি, তাহলে AB, এখানে দেখে নাও, এখানে আর একটা জিনিস দেখে নাও, এখানে দেখে নাও AB হচ্ছে, এটাও আইসোথার্মাল, এটাও আইসোথার্মাল বা সমউষ্ণ প্রক্রিয়া, এটাও সমউষ্ণ প্রক্রিয়া, এটাও সমউষ্ণ প্রক্রিয়া। তাহলে বলতে পারি B টু A এর এই প্রক্রিয়ার ক্ষেত্রে বলা যেতে পারে কি মাইনাস Q1। দেখুন এখানে কত হচ্ছে মাইনাস Q1, কারণ কি দেখুন এটাকে প্লাস Q1 দিয়েছিলাম তাপ ইঞ্জিনের ক্ষেত্রে, কারণ সেখানে তাপ গ্রহণ করেছিল, এখানে বর্জন করেছে, তাহলে বর্জন করলে নেগেটিভ আসবে। তাহলে মাইনাস Q1 ইকুয়াল টু R
এখানে উষ্ণতা কত ছিল দেখো না, এখানে ছিল কি T1 আর এটা ছিল কি T2, এটা ছিল T2। ওকে, তাহলে আর T1 ln দেখে নাও কী আছে, এখান থেকে এখানে আসছে, তাহলে অন্তিমটা হচ্ছে এটা, তাহলে বলতে পারে কি VA/VB। ভালো করে দেখো চক্রটা কীভাবে ঘুরছে, VB আয়তন থেকে এখানে আয়তন ছিল কি VB, আর এখানে আয়তন কী হচ্ছে VA, তাহলে এখান থেকে B থেকে যাচ্ছে, B থেকে গেলে তাহলে -Q1 = RT1 ln log VA, দেখে নাও VA - VB। তাহলে এখানে যদি মাইনাসটা আমি ঘুরিয়ে দিই তাহলে কত হবে দেখে নাও, বা এখানে মাইনাস কমন নিচ্ছে তাহলে -Q1 = -RT1, এটা মাইনাস কমন নিলে এটা ঘুরে যাবে, ln V, এটা B হবে। ওকে, এটা B, VB/VA, তাহলে এই মাইনাস কাটবে, তাহলে বা Q1 = RT1 ln VB/VA, এটাকে আমি 2 নাম্বার দিলাম। এবার নেক্সট এই প্রসেসটা এখানে তাপকে গ্রহণ হচ্ছে, তাহলে এটা পজিটিভ হবে, তাহলে D2C প্রক্রিয়ার ক্ষেত্রে, এই ক্ষেত্রে কী হবে দেখে নাও, Q2 = দেখে নাও কোথা থেকে কোথায় যাচ্ছে, D থেকে C, তাহলে বলতে পারে কি RT2 ln দেখে নাও VC/VD, দেখে নাও এখানে অন্তিম, এইটা হচ্ছে অন্তিম আয়তন, তাহলে VC, এটা হচ্ছে VC, আর এটা হচ্ছে কি VD, তাহলে VC/VD। ভালো করে দেখে নাও, তাহলে এখান থেকে যাচ্ছে পয়েন্টগুলো দেখে নাও, এটা পুরোটারই তাপ ইঞ্জিনের পুরো উল্টোটাই ঘটছে, কিন্তু এখান থেকে এখানে তাহলে আয়তন বাড়ছে, তাহলে এখান থেকে, আর এটা হচ্ছে আয়তন কমছে, সংকোচন, এটা সংকোচন, এটা হচ্ছে প্রসারণ। দেখে নাও D2C হচ্ছে আয়তন প্রসারণ, সমষ্ণ প্রসারণ, আর BA হচ্ছে সমষ্ণ সংকোচন, পুরো উল্টে গেছে ব্যাপারটা। তাহলে নিশ্চয় VC/VD হচ্ছে এটা, তাহলে VC/VD মানে দেখলাম আমার VC/VD মানে হচ্ছে VB/VA, তাহলে এখান থেকে বলতে হয় তাহলে বা Q2 = RT2 ln VC/VD জায়গায় লিখতে পারি কি VB/VA, এটাকে আমি 3 নম্বর দিলাম। পাশে লিখে দেবে যেহেতু বলে এটা লিখে দেবে, যেহেতু VB/VA = VC/VD। এবারে এই দুটোর মান আমি এখানে বসাবো, যেটা আমার 1 নম্বর সমীকরণ ছিল। তাহলে 1 নম্বর সমীকরণে এখানে মুছে দিচ্ছি আমি, 1 নম্বর সমীকরণে Q1 এবং Q2 এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে কী হবে দেখে নাও, E = 1/Q1/Q2। ওকে, Q1/Q2 দেখে নাও, Q1 এর মান কত, এটা পেয়েছিলাম আমি, Q1 এর মান দেখে নাও, Q1টা পেয়েছিলাম, এটা Q1টা, অর্থাৎ RT1 ln VB, বা দরকার পড়ে আমি একটা কাজ করি Q1/Q2 মান আলাদা বের করে নিই। তাহলে আমি এখানটায় এটা না বলে আমি এখানটা লিখে দিই প্রথমে, যে 3 নম্বর এবং 4 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ পাই, 2 আর 3, 2 এবং 3 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে কি পাওয়া যাবে দেখে নাও, 2 আর 3 নম্বর সমীকরণ থেকে আমরা কী পাবো এখান থেকে, তাহলে এখান থেকে বলতে পারবো যে Q2/Q1, এখানে কি আছে Q1/Q2, তাই না, Q1/Q2, তাহলে এখানে Q1, এটা Q2 নয়, এটা Q1 হবে, তাহলে দেখে নাও এটা Q1 বের করেছে, তাহলে এটা Q2, ওকে Q2, তাহলে Q1/Q2 = Q1/Q2, Q1টা কত ছিল RT1 ln VB/VA ডিভাইড বাই Q2 মান কি আছে দেখো, RT2 ln VB/VA, তাহলে এই টোটালটা কাটা যাবে, দেখো কাটা যাবে, আর কাটা যাবে, তার মানে বা Q1/Q2 = T1/T2, তাই না, দেখে নাও, তাহলে Q1/Q2 = T1/T2, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ছিল, এটাই বের করে যেতে হবে, খুবই সহজে এটা বের করেছি, কোনো টাফ নেই।
দেখে নাও বেসিক কনসেপ্টটা দেখে নাও কীভাবে করলাম এটা, আমি এখানে মুছে দিচ্ছি। তাহলে নেক্সট তাহলে কী হবে দেখে নাও, তাহলে এখান থেকে আমরা তাহলে কী পাচ্ছি, তাহলে অতএব ই ইকুয়াল টু 1/Q1/Q2 জায়গায় বলতে পারো কি T1/T2 - 1, তাহলে বা ই ইকুয়াল টু বলতে পারি T2/T1 - T2 যদি লসাগু করি, তাহলে লসাগু করলে এটাই আসবে। তাহলে ব্যাপারটা দেখে নাও, ব্যাপারটাকে আমরা কনক্লুড করে দেখে নাও, খুবই ইজি আছে। তাহলে আমরা কীভাবে একটা হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক বের করব। হিমায়কের মানে এফিসিয়েন্সি যা, হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক একই। হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক কি আউটপুট বাই ইনপুট। ওকে, তাহলে আউটপুটটা কি যেটা ইফেক্ট দেয়, ইনপুটটা কি যেটা ক্রিয়া করা, যেটা অ্যাপ্লাই করা আছে সেটা কি আমরা কৃতকার্য করেছিলাম ডাব্লু। ডাব্লু হচ্ছে আমার ইনপুট হবে, আর আউটপুটটা যে ডাব্লুর কৃতকার্য করার ফলে যে এই ইঞ্জিনটা কী হয়েছিল নিম্ন উষ্ণতা তাপ আধার থেকে Q2 পরিমাণ তাপ গ্রহণ করে নিচ্ছিল। তাহলে এটা হচ্ছে আউটপুট। তাহলে Q2 হচ্ছে আউটপুট, ডাব্লু হচ্ছে ইনপুট। আর তাহলে Q1 ইকুয়াল টু ডাব্লু প্লাস Q2, কারণ Q1 পরিমাণ তাপ বর্জন করেছে। তাহলে এখান থেকে Q1 আর Q2 মধ্যে একটা রিলেশন পেলাম। তাহলে কিন্তু দেখলাম ক্রিয়া গুণাঙ্ক, হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক আর Q1 আর Q2 মধ্যে একটা রিলেশন পেলাম। এবার আমরা Q1 আর Q2 মান বের করবো, Q1 আর Q2 মান কত হবে। তাহলে সেটা কীভাবে বের করবো দেখে নাও। সেটা বের করার জন্য আমার কী করতে হবে, কৃতকার্য বের করতে হবে, বা সেখানে তাপটা কত বের করতে হবে। অর্থাৎ Q2 যেখানে তাপ গ্রহণ করেছে, দুটো যে সমস্ত প্রক্রিয়া আছে, দুটো সমস্ত প্রক্রিয়ায় তাপ বের করতে হবে। তাহলে হিমায়কের ক্ষেত্রে Q2 ইকুয়াল টু কত হবে, Q1 ইকুয়াল টু কত হচ্ছে, আর Q2 ইকুয়াল টু কত হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে যেহেতু হিমায়কের ক্ষেত্রে Q1টা নেগেটিভ, কারণ এটা বর্জন করছে, যেটা বর্জন করবে সেটা নেগেটিভ হবে। তার যেহেতু Q1 বর্জন করছে, তার Q1 নেগেটিভ আসবে। সেখান থেকে Q1 বের করলাম, তারপরে Q2 বের করলাম। একইভাবে Q2 পজিটিভ হবে, কারণ কি Q2 এখানে গ্রহণ করছে, গ্রহণ করলে হচ্ছে পজিটিভ। তাহলে Q1 Q2 বের করলাম। সেখানে আমরা তাপ ইঞ্জিনের ক্ষেত্রে প্রমাণ করেছিলাম VB/VA = VC/VD। তাহলে সেখানে বসিয়ে দিয়ে Q1/Q2 অনুপাত করে বের করলাম কি Q1/Q2 = T1/T2। ব্যাস, এখানে যে সমীকরণ ছিল এই ক্রিয়া গুণাঙ্কে সেখানে মান বসিয়ে দেবো, বসিয়ে দেবে দেখবে সেটা একটা উষ্ণতার সঙ্গে সমীকরণ চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এবার দেখে নাও, এই যে কার্নোট সাইকেল তোমাদের হিমায়ক বা হিট ইঞ্জিন দুটো যে পড়লাম, এখান থেকে এই ছবি পিভি চিত্র থেকে কেমন টাইপের নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে, এটা তোমাদের একটা মনের মধ্যে অবশ্যই কোশ্চেন থাকবে যে স্যার এখান থেকে কেমন কোশ্চেন আছে। আমি দুটো অঙ্ক এক্সাম্পল দেখাচ্ছি যে কেমন টাইপের তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখে নাও, খুবই ইজি আছে। তো এই যে মেন কার্নোট সাইকেল যদি বুঝতে পেরে থাকো, খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। অঙ্কগুলো খুবই সহজ হয়, আর থিওরিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, সেই জন্য থিওরিগুলো ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। প্রথম আমি তোমাদের সঙ্গে একটা অঙ্ক ডিসকাস করছি, দেখে নাও। প্রথম দেখেন একটা ইয়ে আছে, পিভি সাইকেল আছে, এটা ভি, এটা পি, এখানে একটা চক্র আছে। ওকে, এখানে একটা চক্র আছে, এখানটার এটা নাম দিলাম আমি ABCD। এখানে হচ্ছে কি চাপ 2P, আর এখানকার চাপ হচ্ছে P। সিমিলারলি এখানকার আয়তন হচ্ছে V, এখানকার আয়তন হচ্ছে কি 2V। তাহলে এই চক্রটা চলছে এইভাবে। তাহলে ABCD এই চক্রের মোট কৃতকার্য কত, এখানে কি হবে কি মোট কৃতকার্য মোট কৃতকার্য নির্ণয় করতে দেয়। খুবই ইজি আছে, দেখে নাও। এটা আমার একটা ছবি দিয়ে দেবে তোমাকে, এটা 2V ধরলাম, এটা 2P, এটা P, আর এটা হচ্ছে কি V এই দিক বরাবর, আর এটা হচ্ছে 2V। তাহলে এই যে চক্র চলছে একটা বর্গাকার চক্র, তাই না? এখানে টোটাল কত কৃতকার্য হয়েছে সেই কৃতকার্য বের করতে হবে। আচ্ছা, এখান থেকে দেখে নাও, এটা হিট ইঞ্জিন, এটা হিট ইঞ্জিনের চিত্র না হিমায়কের, কী করে বুঝতে পারবে? দেখে নাও, এখানে আয়তন প্রসারণ হচ্ছে, এইভাবে আয়তন প্রসারণ ঘটছে, তাই না? তাহলে আয়তন প্রসারণ এইভাবে হচ্ছে মানে কি, যখনই ক্লকওয়াইজ কোনো সাইকেল ক্লকওয়াইজ ঘুরবে, এটা ভালো করে মনে রাখবে, ক্লকওয়াইজ এইভাবে যদি কোনো সাইকেল ঘুরে তাহলে সেটা হচ্ছে কি হিট ইঞ্জিন। ওকে, হিট ইঞ্জিন এটা। আর যদি কোনো সাইকেল এইভাবে ঘোরে, ওকে এইভাবে যাচ্ছে, ওকে সেটাকে বলা হয় কি হিমায়ক বা রেফ্রিজারেটর। ওকে,
হিমায়ক বা রেফ্রিজারেটর বলা হয়। তাহলে এটা দেখো ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা অবশ্যই ক্লকওয়াইজ, তাহলে এটা হিট ইঞ্জিন, সেখানে কৃতকার্য অবশ্যই হবে। তাহলে কৃতকার্যটা কত হবে, খুবই সহজে দেখে নাও বের করতে পারবো না। নর্মালি কৃতকার্যের ফর্মুলা কী দেখে নাও, কৃতকার্যের ফর্মুলা কি, ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। ওকে, পিডিভি দেখে নাও, অর্থাৎ ডিভি মানে কি, আয়তনের পরিবর্তন। কৃতকার্য তখনই সম্ভব হবে যদি আয়তন বাড়ে বা কমে, দুটো ক্ষেত্রে। তাহলে এখানে আয়তন প্রসারণ বা আয়তন সংকোচন এই দুটোর ক্ষেত্রেই কৃতকার্য পাওয়া যায়। এর আগে যত রকম আমরা প্রমাণ করেছিলাম সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, বা আরও যত রকম কৃতকার্য বের করেছিলাম, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু কৃতকার্যটা কী ছিল, আয়তনের সঙ্গে সম্পর্কিত ছিল। অর্থাৎ আয়তনে যদি পরিবর্তন হয়, আয়তন বাড়ুক বা কমুক, বাড়লেও এবং কমলেও দুটোর ক্ষেত্রেই কৃতকার্য হবে। তাহলে এবারে আমরা এই কনসেপ্টটা ব্রেনে রাখতে হবে, কিন্তু প্রথমে এই কনসেপ্টটা রাখতে হবে তোমার মনের মধ্যে যে কৃতকার্য তখনই হবে যদি আয়তনের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হলেই তবে কৃতকার্য হবে। তাহলে এখানে দেখে নাও এ টু ডি বা ডি টু এ, ডি টু এ এখানে আয়তনের কোনো পরিবর্তন হবে, ডি টু এ এবং ডি টু এ এবং বি টু সি, এই প্রক্রিয়া দুটো দেখুন, এই দুটো প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন হচ্ছে কি, ডি থেকে এ পৌঁছে যাও, এখানে আয়তন বাড়ছে না কমছে দেখেন, কিছু হয়নি, এখানেও আয়তন যা ভি, এখানেও আয়তন ভি, আয়তন পরিবর্তন হচ্ছে না। সি বিন্দুতে যে আয়তন, বি বিন্দুতে সে আয়তন, অর্থাৎ এই দুটো প্রসেসে ডি এ এবং বি সি এই দুটো প্রসেসে আয়তন পরিবর্তন হবে না। তার মানে এখানে বলতে পারি ডাব্লু ডি এ ইকুয়াল টু ডাব্লু বি সি ইকুয়াল টু 0। ভালোভাবে লজিক্যালি বোঝার চেষ্টা করো, মুখস্থ করা নয়, লজিক্যালি কনসেপ্টে বোঝার চেষ্টা করো। যেখানে আয়তনের কোনো পরিবর্তন হবে না সেখানে কৃতকার্য হবে না। তাহলে এই দুটো প্রসেসে আয়তনের পরিবর্তন হচ্ছে কি, এখানে আয়তন ভি, ডি বিন্দুতে আয়তন ভি, এ বিন্দুতে আয়তন ভি, সি বিন্দুতে আয়তন 2v, ডি বি বিন্দুতে আয়তন 2v। তাহলে এই বি থেকে সি এ আসা বা ডি থেকে এতে যাওয়া এই দুটো প্রসেসের ক্ষেত্রে আয়তন না বাড়বে না কমবে। তাহলে আয়তন যদি পরিবর্তন না হয়, আয়তন যদি ধ্রুবক থাকে, সেখানে কৃতকার্য হবে না, 0। এবার দেখে নাও এখানটায় আয়তন কত হচ্ছে আমার ভি, এখানটায় আয়তন কত হচ্ছে 2v। তাহলে আয়তন কী হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে আয়তন পরিবর্তন হলে কী হবে, কৃতকার্য হবে। তাহলে এখানে আয়তন কত 2v, এখানে আয়তন কত v, তাহলে এই দুটো প্রসেসে কী হচ্ছে, কৃতকার্য হবে। তাহলে এখানে আয়তন পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা দুটো প্রসেসের ক্ষেত্রে কৃতকার্য পাবো, একটা হচ্ছে কি ডাব্লু এ বি, এখানেও কৃতকার্য পাবো, আর একটার জন্য কৃতকার্য পাবো সেটা হচ্ছে ডাব্লু সিডি, এর জন্য আমরা কৃতকার্য পাবো। তাহলে মোট যে কৃতকার্য, তাহলে এই চক্রের মোট কৃতকার্য কী হবে, এই দুটো যোগফল। খুব ইজিলি দেখে, খুব সহজ, কোনো টাফ নেই। প্রথম আমরা যেইগুলো কাজে লাগবে সেগুলোকে বাদ দিয়ে দেবো, তারপর দেখতে সুন্দর হয়ে যাবে। তাহলে এই দুটোকে বাদ দিলাম, এটা প্রয়োজন নেই। তাহলে এই দুটো কোনো কৃতকার্য পাবো না। কৃতকার্য কার জন্য, যেখানে আয়তনের পরিবর্তন, চেঞ্জ অফ ভলিউম। তাহলে এইটার ক্ষেত্রে আয়তন পরিবর্তন হচ্ছে, এইটার ক্ষেত্রে আয়তন পরিবর্তন হচ্ছে। তাহলে এ থেকে বিতে যাওয়ার সময় কৃতকার্য হবে, সি থেকে ডিতে আসার সময় কৃতকার্য হবে। তাহলে টোটাল এই দুটো কৃতকার্য করলেই আমরা এই চক্রের মোট কৃতকার্য পেয়ে যাব, বা এই যে হিট ইঞ্জিনের মোট যে কৃতকার্য সেটা পেয়ে যাব। তাহলে এখানে কৃতকার্য কত হবে দেখেন, প্রথমে আমি কী করবো, ডাব্লু এ বি বের করবো। তাহলে এ বি হচ্ছে কি, প্রথমে চাপ দেখানো, এই বরাবর চাপ কত 2p কনস্ট্যান্ট। তাহলে 2p এই ফর্মুলা আমি লাগাবো কিন্তু কাজে, 2p ইন্টু অন্তিম আয়তন কী আছে 2v, 2v মাইনাস v। তাহলে কত পাচ্ছে, বা ডাব্লু এ বি ইকুয়াল টু 2p ইন্টু ভি, অর্থাৎ 2pv, এটা হচ্ছে ডাব্লু এ বি। ওকে, ডাব্লু এ বি। নেক্সট পয়েন্টটা দেখে নাও সিডি, ডাব্লু সিডি। তা দেখে নাও এখানে চাপ কত আছে, এই লাইন বরাবর পি ইন্টু এখানে অন্তিম আয়তন কত আছে দেখে নাও ভি, কারণ আমরা সর্বদা অন্তিম থেকে প্রাথমিক। তাহলে অন্তিম আয়তন ভি, তাহলে ভি মাইনাস 2v। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, ভি থেকে 2v করলে শুধু ভি, তাহলে মাইনাস পিভি, ডাব্লু সিডি। তাহলে ডাব্লু সিডি আমরা সিডি পেলাম আর ডাব্লু এ বি পেলাম। তাহলে মোট কৃতকার্য, চক্রটির মোট কৃতকার্য। তাহলে এখানে মুছে দিচ্ছি এটা। তাহলে চক্রটির মোট কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু ডাব্লু এ বি প্লাস ডাব্লু সিডি। তাহলে এটা কত হচ্ছে 2pv মাইনাস এটা কত বলছে মাইনাস পিভি। তাহলে ডাব্লু ইকুয়াল টু পিভি।
দেখেন খুবই সহজ ছিল। তাহলে এরম টাইপের কনসেপ্টের উপরে অঙ্ক আসে ছবি হিসাবে এরকম। আর একটা তোমাদের দেখাচ্ছি অন্যরকম ছবিটা দেখানো, সেটা কেমনভাবে করবে দেখানো। এই একই কনসেপ্ট, এই কনসেপ্টই হবে দেখুন, সেটা কেমন হবে। নেক্সট দেখুন ছবিটা কি আছে, আগেরটা বর্গাকার ছিল, এটা আয়তকার আছে, এটা ভি, এটা পি। অবশ্যই এদিকে একা হচ্ছে কি কিলো পাস্কেল, আর হচ্ছে কি সেমি কিউ। এখানটায় আয়তনটা বলেছে দেখে নাও, এটা 100, এটা হচ্ছে 300, অর্থাৎ এটা 100 সেমি কিউ, এটা 300 সেমি কিউ। আর এখানে দেখে নাও এটা 200, আর এটা হচ্ছে কি 100। তাহলে এই টোটাল চক্রটা এটা কিন্তু এ বি সি ডি এইভাবে ঘুরছে। তার টোটাল চক্রতে টোটাল কৃতকার্য কত হবে সেটা বের করতে হবে, ডাব্লুটা কত, মোট কৃতকার্য ডাব্লুটা কত বের করতে হবে। আর এইটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছে, তোমরা নিজেরা করবে, এটা তোমরা নিজেরা করবে। দেখুন খুবই সহজ আছে, দেখো না, আমি জাস্ট একটু বলে দিচ্ছি এখানটা একটু হালকা করে। কিলো পাস্কেল মানে হচ্ছে কি 10⁻³ পাস্কেল, ওকে। আর সেমি কিউ মানে হচ্ছে কি 1 সেমি কিউ মিটার, যদি এটা তো এসআই পদ্ধতি পাস্কেল, আর এটা সিরিয়াস আছে, তার সেমি কিউ 1 সেমি কিউ মানে হচ্ছে দেখে নাও তার সেন্টিমিটার মিটার 10⁻², 10⁻² মিটার, তার কিউ মানে হচ্ছে 10⁻⁻6 মিটার কিউ। তাহলে এইটা কনভার্ট করে নেবে, 1 সেমি কিউকে 10⁻6 মিটার কিউ, এটা কনভার্ট করবে এটাকে। এবারে এর ক্ষেত্রফলটা বের করবে, টোটাল ক্ষেত্রফলটা বের করলেই কৃতকার্য বেরিয়ে যাবে। সেই কৃতকার্য কত হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি এই অঙ্কটা করতে না পারো সেটা তোমরা কমেন্টে বলবে, নেক্সট ভিডিওতে যখন প্রবলেম সেটগুলো করাবো তখন এই অঙ্কটা করিয়ে দেবো, ওকে। তাহলে আজকে যে থিওরি এবং যে অঙ্কটা করালাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।